সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ৭১ টিভির একটি নিউজের কিছু অংশবিশেষ প্লে করে শোনাবো। আর প্লে করার ফাঁকে ফাঁকে আমার ইনপুট দেব। আরও কিছু কথা আছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে লেটস প্লে দ্য ভিডিও ফুটেজ। ঠাকুরগাঁওয়ে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠান ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঠাকুরগাঁয়ের রানী সংকৈলের রাজবাড়িতে ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আচ্ছা, আপনারা তো দৃশ্যটা দেখতে পেলেন নাকি? তো এই ধরনের ঘটনা বাংলাদেশে এখন প্রায় প্রতিদিনই হচ্ছে। হওয়ার পিছনে কারণটা কি? অবশ্যই কারণ আছে। আর এই জাতীয় ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দেখিয়ে দেয় যে আমরা জাতি হিসাবে কতটুকু অসভ্য। ঠিক আছে, দ্যাটস নট নাইস। শুধু কি ইত্যাদি অনুষ্ঠানে এইরকম হয়েছে এমনটি না, বিয়ে বাড়ির অনুষ্ঠানে বরযাত্রীদেরকে কোকাকোলা না দেওয়া হলে পরে সেইখানে মারামারি হয়। কনে পক্ষ এবং বর পক্ষের মধ্যে হাতাহাতি, লাঠালাঠি, কিলাকিলি, কুস্তাকুস্তি হয়। শেষ পর্যন্ত উভয় পক্ষের অনেক মানুষকে বা কিছু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এটি তো অহরহ হচ্ছে। ক্রিপসের প্যাকেট নিয়ে মারামারি হয়, 2 গ্রামের মধ্যে মারামারি হয়। এটিও তো আমরা নিউজে দেখেছি না, ভিডিও ফুটেজ পর্যন্ত দেখেছি। বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীর সংখ্যা মানে বৃদ্ধি পাওয়ার কারণে কনের পক্ষের আপত্তি তুলাতে মারামারি হয়, উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এগুলো তো হচ্ছে। তো এটা তো কোনো সিভিলাইজ সোসাইটিতে হয় না। জাতি হিসাবে আমরা যে কি পরিমাণ অসুস্থ শিখ, সেটি তাই এইসব জিনিস তাই প্রমাণ করে থাকে। আরেকটু প্লে করি। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় ২,০০০ প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আচ্ছা, স্থগিত করতে কর্তৃপক্ষ বাধ্য হবে কেন? মানুষ যদি অসভ্য হয়, মানুষ যদি আনসিভিলাইজড হয়, তাহলে they don't deserve this culture, they don't deserve this sort of cultural events at all. বিষয়টা বোঝা গেল? আমাদের দেশে চেয়ারে বসা নিয়ে মারামারি হয়। আমাদের দেশে অনুষ্ঠানে কাউকে সভাপতি না করলে পরে যাকে সভাপতি করা হয় নাই, সে গিয়ে ওই অনুষ্ঠানের আয়োজকের মানে মানে ঘাড় ধরে ধাক্কা দেয়, তাকে চড়-থাপ্পড় মারে। এগুলো তো হয় বাংলাদেশে। আচ্ছা, আমি 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 যেটি বোঝার চেষ্টা করেছি সেটি হলো যে, বা যেটি বোঝার চেষ্টা করছি সেটি হলো যে এটি কেন হচ্ছে। কারণ বহুবিধ কারণ। প্রথমত, আমরা জাতি হিসাবে আমরা সভ্য হয়ে উঠতে পারিনি এখনো। দ্বিতীয়ত আমাদের ইগো প্রবলেম রয়েছে। আরো বহুবিধ প্রবলেম আছে। প্রবলেম তো একটা দুইটা না, অনেকগুলো প্রবলেম আছে। হ্যাঁ, তো এখানে যে এই অনুষ্ঠানে যে মারামারি হলো, এই অনুষ্ঠানে মারামারি হয়েছে এই কারণে যে অতিরিক্ত মানে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে এইখানে মারামারি হয়েছে। তো ভাই, একটা নদীতে যদি পানির পরিমাণ বেড়ে যায়, তাহলে নদী উপচে পানি মানে মানে আশেপাশের জায়গাগুলোকে ডুবিয়ে ফেলে। এটিকে ফ্লাড বলা হয়ে থাকে। তো বোঝা যাচ্ছে যে এইসব বিশৃঙ্খল পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের অদূরদর্শিতা দায়ী, এবং সেই সাথে
সেই সাথে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে দে আর ভেরি ডিসঅর্গানাইজড। হ্যাঁ, তাদের কোনো কোনো পার্টি কোনো অনুষ্ঠান করার অর্গানাইজ করার স্কিল নেই। এগুলো কারণ হতে পারে। তো এইসব বিষয়াদি আমাদেরকে নজরে নিয়ে আসতে হবে। আর একটু শোনা যাক। এ ঘটনার ভিডিও নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা বসার জায়গায় ঢুকতে না পেরে তাদের সমর্থকরা এই ঘটনা ঘটায়। আচ্ছা, বুঝতে পারছেন? এই হলো আসল কথা। সব জায়গায়, সব বাংলাদেশে সব জায়গায়, সব ক্ষেত্রে, অনুষ্ঠান আদিতে, সকল ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব বিস্তার করতেই হবে। না করলে পরে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তো এই ধরনের মেন্টালিটি আমি আমাদের দেশের মানুষের মধ্যে দেখেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি যখন স্কুলে টিচিংয়ের জবে ছিলাম, আমাদের স্টাফ রুমে মিটিং ছিল, টিচারদের মিটিং ছিল। হঠাৎ করে প্রধান শিক্ষয়িত্রী আসলেন, মানে হেড টিচার আসলেন। তার বসার জায়গা নাই। সে কি করলো, ওই মাটির মানে ফ্লোরের কাছে একটা ছোট টুল ছিল, ওই টুলের মধ্যে বসে গেল। হেড টিচার হিসাবে তাকে সম্মান দিয়ে কেউ তাদের চেয়ার ছেড়ে দেয় নাই। উনি ওই টুলের মধ্যেই বসে উনি মিটিং পরিচালনা করেছেন, কোনো সমস্যা হয় নাই। কিন্তু বাংলাদেশে কি আপনারা এই ধরনের কথা এই ধরনের কথা চিন্তা করতে পারবেন? না। চেয়ারে বসতে, এই দেখুন না, চেয়ারে বসার জায়গা না পেয়ে প্রভাবশালী ব্যক্তিরা, হ্যাঁ, বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত অনুষ্ঠান হয় নাই। তো প্রভাবশালী ব্যক্তিরা ফ্লোরে বসলেই তো পারতো। তাদের মধ্যে যদি ন্যূনতম ভদ্রতা জ্ঞান থাকতো তাহলে ফ্লোরে বসেই তারা অনুষ্ঠান দেখতে পারতো। আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে অন্য জায়গায়, ইগো প্রবলেম। আমি যদি মাটিতে বসে পড়ি তাহলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের মানুষ মনে করে থাকে একখানি কাঠের তৈরি চেয়ার তাদের সম্মান বৃদ্ধি করে। ওই চেয়ারে না বসলে পরে তারা সম্মানিত হয় না। তো তারা আসলে জানে না যে রেসপেক্ট জিনিসটা কি। হুম এটি তো বাংলাদেশে হচ্ছে। যেমন বাংলাদেশে কাজের মানুষদেরকে, হ্যাঁ, কাঠের চেয়ারে বসতে দেওয়া, একটা ছোট কাঠের চেয়ারে বসতে দেওয়া হয় না, সোফাতে বসতে দেওয়া হয় না। এ থেকে বোঝা যায় যে আমাদের দেশের মানুষের মান অপমান এইগুলো নির্ধারিত হয়ে থাকে বস্তু দিয়ে, কোনো কোনো জিনিস দিয়ে তৈরি, কোনো বস্তু দিয়ে তৈরি জিনিস দ্বারা বা জিনিসপত্র দ্বারা। যেমন কাজের মহিলা যদি চেয়ারে বসে ফেলেন তাহলে তাকে চড়তাপ্পড় মারিয়ে নামিয়ে দেওয়া হয়, বলা হয় যে ওইখানে মাটিতে গিয়ে বসবা তুমি, ওইটা তোমার জায়গা। তো এইভাবে আমাদের দেশে মানে রেসপেক্ট ডিফাইন করা হয়ে থাকে। বিষয়টা বুঝতে পারছেন? চেয়ারে বসতে পারবে না, হ্যাঁ, ডাইনিং টেবিলে বসে আমাদের সাথে খেতে পারবে না, এই ধরনের একটা মেন্টালিটি আমাদের আছে। কারণ আমরা এই সমস্ত জিনিস দিয়ে আমরা আমরা কি করি, আমরা করে থাকি, ওই ডিসরেসপেক্টকে ক্লাসিফাই করে থাকি। দ্যাটস রং। আর একটু শোনা যাক। মাঝরাতে অনুষ্ঠানের বাকি অংশের চিত্রধারণ সম্পন্ন হয়েছে। ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে এমন বিচ্ছিন্ন ঘটনা নতুন নয়। ময়মনসিংহ, বরিশাল সহ নানা স্থানে এমন ঘটনার ভুক্তভোগী ইত্যাদি। দেখতে পাচ্ছেন, এটি কি কোনো সভ্য দেশে হয়? বলুন, এরা কারা? এতদিন যাবৎ গানের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেও এরা প্রকৃতপক্ষে সংস্কৃতি মনা হয়ে উঠতে পারে নাই। তাহলে এগুলোর কি দরকার? এদের জন্য ওয়াজ মাহফিলই যথেষ্ট। ওয়াজ মাহফিল কি? ওয়াজ মাহফিলেও তো মারামারি হয়। যেমন আজহারির ওয়াজ মাহফিলে মানে প্রায় 500টার মতো মানে জিডি করা হয়েছে মানে যশোরের থানাগুলোতে। কারণ কি? কারণ এইখানে অনেক মানুষের অনেক জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? তো এই হচ্ছে
আমাদের দেশের অবস্থা। ঠিক আছে, আহ, আমি হানিফ সংকেতের একটি স্ট্যাটাস দেখাই, এটি আমাকে দেখাতেই হচ্ছে। আচ্ছা, উনি জুলাই অগাস্টে 6 অগাস্ট 2024 একটি স্ট্যাটাস দিয়েছিলেন। 4 শতাধিক ছাত্র জনতার রক্তে রঞ্জিত এক নতুন সূর্য উঠেছে বাংলাদেশে। আমাদের নতুন প্রজন্ম বৈষম্য বিরোধী ছাত্র জনতার দেশ কাঁপানো আন্দোলনে জন্ম নিয়েছে এক নতুন বাংলাদেশ। বিজয়ের আনন্দের পাশাপাশি আমাদের সতর্ক থাকতে হবে, কেউ যেন বিজয়কে বিষাদে পরিণত করতে না পারে। হানাহানি, অগ্নিসংযোগ কিংবা ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড নয়, এই মুহূর্তে প্রয়োজন সংযমের। সব ধরনের সহিংসতা পরিহার করতে হবে। আমাদের দেশপ্রেমিক নতুন প্রজন্ম আমাদের দেখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। এই ছাত্ররাই আমাদের উপহার দেবে একটি দুর্নীতিমুক্ত সুশাসনের গণতান্ত্রিক বাংলাদেশ। আজ রাস্তায় দেখলাম, রাস্তার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা, রাস্তা পরিষ্কার করছে শিক্ষার্থীরা, মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ এক প্রজন্ম। নিজের অজান্তে ইচ্ছুকটা ভিজে গেল। তো হানিফ সংকেত, আপনি তো এই স্ট্যাটাস দিয়েছিলেন না? তো আপনার এই স্ট্যাটাস দেওয়ার পিছনে অন্য একটি কারণ হতে পারে। কারণটা হতে পারে এ যে আপনি যাতে তাদের সাসপেক্ট না হন। হ্যাঁ, যদি আপনি তাদের সাসপেক্ট হয়ে যান তাহলে আপনার বিরুদ্ধে তারা হত্যা মামলা দিয়ে আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারে। এই কারণে হয়তো আপনি অতি সতর্কতা অবলম্বন করে আপনার জীবন বাঁচানোর জন্য এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন। আর বাংলাদেশের অনেক সংস্কৃতি কর্মীরা কোনো কিছু না বলেই চুপ থেকেছে। আবার অনেকেই এই জঙ্গিদের পক্ষ নিয়ে কথাবার্তা ওই সময়টাতে বলেছে, আর এখনো দুই একবার বলেছে তাদেরকে যাতে হেনস্থা না করা হয় এই কারণে। তো এই কৌশল অ্যাপ্লাই করেছে তারা। আপনার স্ট্যাটাস আপনি যে দিয়েছেন এটি এখন উইথড্র করা উচিত। এই যে আপনি বিভিন্ন জায়গায় ইত্যাদির অনুষ্ঠান করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতার দায়ভার কিন্তু এই ইউনূসের অন্তর্বর্তীকালীন ডাকাতদের উপর পড়ে যায়। ঠিক আছে, এই এই ব্যর্থতার দায়ভার তাদের উপর বর্তায়। বুঝা গেল? আজকে বাংলাদেশে এমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ইভেন্ট নাই যেগুলোতে এই জঙ্গিরা হামলা চালাচ্ছে না। গত কয়দিন আগে ঢাকার কোনো একটা জায়গায় লালন মেলাতে এরা আক্রমণ করে লালন মেলাকে বন্ধ করে দেয়। বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর এরা আক্রমণ চালাচ্ছে। এটিকে আমি বলে থাকি সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল জেনোসাইড। এই কালচারাল জেনোসাইডের উদ্দেশ্য হলো যে বাঙালি কৃষ্টি সংস্কৃতি, হ্যাঁ, ঐতিহ্যকে সমূলে বিনষ্ট করে দেওয়া বা উৎপাড়িত করে দেওয়া। এতে করে তারা নতুন একটি সংস্কৃতির বীজ বাংলাদেশে বপন করার চেষ্টা করবে, এবং এই প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে। যেমন আমাদের বাংলাদেশের বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে তারা পাকিস্তানি সংস্কৃতিকে এই দেশে অলরেডি ইনভাইট করে নিয়ে এসেছে। এই যে রাহাত ফতে আলী খান, তারপর আতিফ আসলাম, এদেরকে নিয়ে এসে যে বাংলাদেশে গানের অনুষ্ঠান করানো হলো, এর কারণটা কি? এর কারণ হলো যে তারা তাদের সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে, আমাদের বাংলাদেশের মানুষের বাঙালি সংস্কৃতিকে একেবারে সমূলে উৎপাটিত করে দিয়ে তারা বিদেশি একটি সংস্কৃতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এই প্রক্রিয়া তারা অলরেডি শুরু করে দিয়েছে। এই যে মাজার ভাঙ্গা, এটিও কালচারাল জেনোসাইডের অন্তর্ভুক্ত। এই কাজটি আইএসআই করেছে। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো, এটিও কালচারাল জেনোসাইডের অন্তর্ভুক্ত। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি মানে স্ট্যাচু যখন তারা ভাঙচুর করলো, তখনই আমার মনে হয়েছিল যে এরা পরবর্তীতে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে হামলা করবে, মাজার
তারপর মাজার সহ আরো বিভিন্ন স্থাপনার উপর তারা হামলা চালিয়ে এইগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ এই কাজটি ইতিপূর্বে পৃথিবীর কয়েকটি দেশে হয়েছে। যেমন আফগানিস্তানে যখন তালেবানরা বিভিন্ন জায়গায় হামলা চালালো, তখন তারা 2,500 বা 3,000 বছরের বুদ্ধা স্ট্যাচু, এই বুদ্ধা স্ট্যাচুকে তারা তারা মানে বোমা মেরে এটিকে ধ্বংস করে দেয়। অথচ এই বুদ্ধা স্ট্যাচুটা ছিল ওয়ার্ল্ড হেরিটেজ। ইট ইজ দ্য পার্ট অফ কালচারাল জেনোসাইড, ইট ওয়াজ দ্য পার্ট অফ কালচারাল জেনোসাইড। বুঝতে পারছেন? আমি বললে অনেক কিছু বলতে হয়। এই যে ইরাকে আইএসআই কি করেছে? এই একই কাজটি করেছে, এই একই কাজটি করেছে আইএসআই। তারা কি করেছে? বাগদাদ মিউজিয়ামে ঢুকে গিয়ে 5,000 বছরের পুরানো মূর্তি, তারপর আরো অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলো ভাঙচুর করেছে, একেবারে শেষ করে দিয়েছে। ইট ইজ কালচারাল জেনোসাইড। নালন্দা ইউনিভার্সিটিতে যে আগুন লাগিয়ে দিয়ে ইউনিভার্সিটির সব বইগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল বা ছাইভস্ম করে দেওয়া হয়েছিল, এটিও কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে? এই যে চেঙ্গিস খান লক্ষ লক্ষ বই পুড়িয়েছিল, এটিও কালচারাল জেনোসাইডের অন্তর্ভুক্ত। আর আজকের বাংলাদেশে যে কাজটি হচ্ছে, সেই কাজটি ওই সাংস্কৃতিক আগ্রাসনের একটি ধারাবাহিকতা মাত্র, এছাড়া আর কোনো কিছু না। আজকে বাংলাদেশে যারা ক্ষমতাসীন রয়েছে, এরা হচ্ছে ওই ওই জঙ্গিদের উত্তরসূরি, এই যাদের কথা আমি একটু আগে বললাম। বুঝতে পারছেন? এই হচ্ছে আসল কথা। তো এরা এই কাজটি শুরু করেছে, এই পাকিস্তানি প্রেতাত্মারা এই কাজটি শুরু করেছে 1952 থেকে। 1952 সালে হ্যাঁ জিন্না আমাদের ভাষার উপর আক্রমণ করেন। হ্যাঁ, উনি বলেন যে উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই ঘোষণার মাধ্যমে তিনি আমাদের ভাষা সংস্কৃতির উপর আঘাত এনেছিলেন। আইয়ুব খান রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করেছিল, এটিও কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনের অন্তর্ভুক্ত। ইরান নামক দেশটিতে কালচারাল জেনোসাইডের কারণে তাদের নিজস্ব ভাষার লিপি তারা হারিয়ে ফেলেছে, তাদেরকে এখন আরবিতে লিখতে হয়। এই 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 একইভাবে আফগানিস্তানের লোকেরা তাদের ভাষার সব বর্ণগুলো আরবি হরফে লিখে থাকে। পাকিস্তানেও এটি ঘটেছে। বাংলাদেশে চেষ্টা করা হয়েছিল যাতে বাংলাদেশের মানুষ আরবি হরফে বাংলা লিখে, কিন্তু আমাদের সংস্কৃতি সেবীদের শক্ত অবস্থানের কারণে এটি হয় নাই। কিন্তু এইবার মনে হচ্ছে আমাদের সংস্কৃতি সেবীরা এদের এই শিবির, জামাত, হিজবুত তাহরীরের ধোঁকায় পড়ে গিয়ে সেই শক্তিটুকু হারিয়ে ফেলেছে। ঠিক আছে? এখন আর সম্ভব হচ্ছে না। আমি আজকে অনেক কিছু বললাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।